রক্তাক্ত শরীর নিয়ে লাশ দুটোর সামনে বসে আছি। লাশ দুটো আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় যেন তারা আমাকে আস্ত গিলে খাবে। কিন্তু ঘটেছে তার উল্টো। আমি তাদেরকে গিলে খেয়ে নিয়েছি। ঠিক তখনই আরাফাত আরও বেশ কয়েকজন ছেলেপেলে নিয়ে চলে আসে। ভাই, আপনার শরীরের এই অবস্থা কেন? আর লাশ দুটো সামনে পড়ে আছে যে, এরা কারা? আরাফাত, এরা আমায় মারতে এসেছিল। কিন্তু এটা জানে না যে যাকে মারতে এসেছে সে একটা ভয়ঙ্কর নরপিশাচ। ওই বড় মতন এই হলো, থামায় মারতে এসে নিজের প্রাণ হারালো। আচ্ছা শোন, লাশ দুটোকে গুম করে ফেল। এদের অস্তিত্ব যেন কেউ কোনোদিন খোঁজে না পায়। আচ্ছা ভাই, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। আমরা লাশ দুটোকে জায়গা মতন দাফন করে দেব। কেউ আর কোনোদিন তাদের খুঁজেও পাবে না। আর ভাই, আপনি এবার গিয়ে রক্তমাখা শরীরটা ধুয়ে ফেলুন। আচ্ছা আমি গেলাম, তোরা এদিকটা সামলে ফেল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে নিজেকে ধুয়ে মুছে হায়না থেকে মানুষরূপে ফিরে আসলাম। রাত বাজে তখন 11টা। বাসায় আমি ছাড়া আর কেউ নেই। আর থাকবেই বা কি করে, আমার তো পরিবার বলতে কেউ নেই, তাই একা বাসায় নিয়েই থাকি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়ার কোনো মুড নেই। আর তার কারণ হচ্ছে, যেদিন আমি কাউকে দুনিয়া থেকে বিতাড়িত করি সেদিনই আমার খাওয়া দাওয়ার কোনো মুড থাকে না, তাই সেভাবেই ঘুমিয়ে পড়লাম। এদিকে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ আমাকে কলেজে যেতে হবে। আর হ্যাঁ, আমার পরিচয় তো দেওয়াই হয়নি। চলেন কলেজে যেতে যেতে সংক্ষিপ্ত করে পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ, সেটা তো কারোর অজানা নয়। লেখাপড়া অনার্স শেষ বর্ষে। আর পরিবার বলতে কেউই নেই। ছোট থেকেই এতিমখানায় বড় হয়েছে। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। সো আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে এসে পৌঁছেছি। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই সবাই আমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ তারা সবাই আমাকে ভালো করেই চিনে যে কলেজে ঘাড়তারা কেউ যদি থাকে সেটা হলাম আমি। তাই ভয়ে কেউ কখনো লাগতে আসে না। আর আমি এই পুরো কলেজে নিজের হুকুম চালাই। আর আমার মুখের উপরে কথা বলবে এমন কোনো বাপের বেটা জন্ম নেয়নি এই কলেজে। ঠিক তখনই আমার ক্লোজ ফ্রেন্ড মামুনের সাথে দেখা হয়। পুরো কলেজে এই মানুষটাই মাত্র একজন ব্যক্তি যে কিনা আমার সবচাইতে কাছের মানুষ, আর তার সাথেই আমার সমস্ত উঠা বসা। কিরে আকাশ, কখন আসলি? এই তো একটু আগে। তুই? আমি মাত্র এসেছি। আচ্ছা, সকালের মেডিসিন নিয়েছিস কেন? আরে না রে, ঘর থেকে বের হয়ে সোজা কলেজেই এসেছি। তুই নিয়েছিস নাকি মেডিসিন? আরে না, আমিও তোর মতো ঘর থেকে বের হয়ে সোজা কলেজে এসেছি। আচ্ছা দাঁড়া, একজনকে দোকানে পাঠাচ্ছি। ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। এই এদিকে আয় তো। ছেলেটা আমার ডাক শুনে তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসে। জি ভাইয়া। তারপর পকেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিলাম আর বললাম, যা তো সামনের দোকান থেকে 2টা ব্যানসন সিগারেট নিয়ে আয়। ভাইয়া প্লিজ টাকাটা আপনার কাছে রেখে দিন, আমি আমার টাকা দিয়ে নিয়ে আসতেছি। আরে লাগবে না, তুই টাকাটা নে। ভাইয়া প্লিজ, আপনি টাকাটা রেখে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর ছেলেটা সিগারেট আনতে চলে গেল। আর মামুন এত সময় ধরে এই মেডিসিনের কথাই বলছিল। আচ্ছা বল, কিরকম হালচাল তোর? এই তো দোস্ত, তোর? আমার আর কি, ওই একই রকম কাটে দিনকাল। আচ্ছা আকাশ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছে। আজ নাকি কলেজে অনার্স প্রথম বর্ষের অ্যাডমিশন পরীক্ষা হবে। সেই বিষয়ে কি তুই কিছু জানিস? হ্যাঁ শুনেছিলাম। যাক, শুনলে তো ভালো, কারণ প্রথম সেকশনের অ্যাডমিশন হলে তো তাদেরকে কলেজের নিয়ম সম্পর্কে অনেক কিছুই জানতে হয়। সিনিয়রদেরকে রেসপেক্ট করার বিষয় সম্পর্কেও তাদের অবগত করতে হয়। আকাশ, তুই মনে হয় এখনও সেই পুরোনো দিনে পড়ে আছিস। শোন, তোকে একটা কথা বলি। কলেজে অ্যাডমিশন নিলেই বাকিদের মুখে আমাদের সম্পর্কে জেনে যাবে তারা। নিজেদের নাম ডাক ঢোল বাজিয়ে ওদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছিস, আসলে জিনিসটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কারণ গতবার নেতা মুজিবের ছোট ভাই এসব নিয়ে কত ঝামেলাই না করছিল। থাক বাদ দে, এখন সব কথা। ছোট ভাই সিগারেট নিয়ে এসেছে। এই যে ভাইয়া, আপনাদের সিগারেট। ধন্যবাদ ভাইয়া তোকে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে তোর কলেজে?
ভাইয়া, একটা ছেলের সাথে একটা কথা নিয়ে বাড়াবাড়ি হয়েছে। সে আমাকে মারার হুমকি দিছিল। কোন ডিপার্টমেন্টের সে? আমাদের ডিপার্টমেন্টেরই। এখন সোজা গিয়ে ওরে বলবি আকাশ ভাই তোরে ডাকতেছে, ওর সাথে নিয়ে তুই সহ এখানে আসবি। আচ্ছা ভাইয়া। তারপর আমি আর মামুন বসে বসে আড্ডা দিচ্ছি। একটু পর ছেলেটা তার ডিপার্টমেন্টের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসে আমার কাছে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে, তুই নাকি ওরে মারবি বলে হুমকি দিয়েছিস? ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে আমার সামনে। কিরে, তুই কথা বলস না কেন? আমি যে তোরা কিছু জিজ্ঞেস করছি সেটা কি তোর কানে যায় নাই? ভাই হ্যাঁ, দিয়েছিলাম হুমকি। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। আমি কলেজে থাকতে একজন আরেকজনকে মারার হুমকি দেয়। রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। উঠেই ঠাস করে একটা লাগিয়ে দিলাম ছেলেটার গালে। আজকের পর থেকে ওইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এই ছেলে আমার ছোট ভাইয়ের মতন। ওরে মারা তো দূরের কথা, ওসব কথা নিয়ে যদি কোনো চিন্তাও করিস না তাহলে সোজা উপরের টিকিট কাইটা হাতে ধরাইয়া দেব। ভাই আমার ভুল হয়ে গেছে। আজকে পর থেকে আর কোনোদিন ওর সাথে ভেজাল করব না। শুধু ওর সাথে কেন, কারোর সাথে করব না। যা হইছে, এবার ক্লাসে যা। আর ভাইয়া শোন, এই ছেলে যদি নেক্সট টাইম কোনো ধরনের কোনো সমস্যা করে তাহলে সোজা আইসা আমারে বলবি। শুধু সে না, পুরো কলেজের কেউ যদি তোর সাথে আইসা কোনো রকম সমস্যা করে আমারে জানাবি। আর নে এই টাকাটা। বলে ছেলেটার হাতে 100 টাকার একটা নোট গুজে দিলাম। তুই আর একদিন সিগারেট খাওয়াস, কিন্তু আজ যদি তোরে টাকাটা না দেই সেটা এক ধরনের ঘুষ হয়ে যাবে। তাই টাকাটা দিয়ে দিলাম। যা, এবার মন দিয়ে ক্লাস কর। আচ্ছা ভাইয়া। ছেলেটা চলে গেল আর আমি আর মামুন আবার কথা বলায় ব্যস্ত হয়ে গেলাম। আজও ক্লাস করব না। আর আমরা প্রায় সময় ক্লাস না করে দুজন কলেজের বাইরে বসে আড্ডা দেই। দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই কলেজের ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের জন্য মানুষ আসা শুরু হয়ে গেল। সবাই নিজের গার্ডিয়ান নিয়ে এসেছে। অ্যাডমিশনের লম্বা সিরিয়াল লেগে গিয়েছে প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে। সবাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছে, কিন্তু আজ আসার কারণ হলো প্রথম দিনের ফর্মালিটিস পূরণ করা। প্রিন্সিপালই আজকে সবাইকে দেখা করতে বলেছে। আমরা তাদের দিকে খেয়াল না করে নিজেদের মতন আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে হঠাৎ করেই নজর পড়ল একটা মেয়ের দিকে, যে কিনা ধবধবে সাদা একটা জামা পরিধান করে গুটি গুটি পায়ে প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার জন্য। সেখানে মেয়েটাকে দেখে আমার ধ্যান তার দিকেই আটকে গিয়েছে। কিরে, এই মেয়েটাকে তো আগে কখনো কলেজে দেখিনি। নতুন বর্ষে হয়তো অ্যাডমিশন নিতে এসেছে সে, কিন্তু তার গার্ডিয়ান কোথায়? সবাই নিজেদের গার্ডিয়ান এসেছে, কিন্তু সেই একাই কেন এলো? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটাকে নিয়ে। তখনই মামুন আমায় ধাক্কা দিল হাত দিয়ে। কিরে, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? দোস্ত, দেখ মেয়েটাকে। হ্যাঁ, সুন্দর আছে রে মামা। শুধু কি সুন্দর নাকি, আমার কাছে তো হুড়পড়ি লাগছে। এই ওয়েট, আকাশ, কিরে মামা, তুই এসব কি বলছিস? তোর মুখে তো আগে কোনোদিন কোনো মেয়ের প্রশংসা করতে শুনিনি। কাহিনীটা কি? আরে সেসব কিছু না। আর তাছাড়া সুন্দর মানুষ তো সুন্দর বলেই প্রশংসা করবো না তো কি করব? মামা, আমার কাহিনী শিখাতে এসো না, পানি আমিও গুলিয়ে খেতে পারি। ধুর বেটা, আচ্ছা ছাড় এখন ওসব কথা। আচ্ছা যা, ছেড়ে দিলাম। কিন্তু একটা কথা না বললেই নয়, যে মেয়েটাকে কিন্তু তোর সাথে হ্যাপি বানাবে। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে ধরে নে এটাই তোর ভাবি। এই তো মামা, এতদিন পর লাইনে এসেছিস। চল তো মেয়েটার কাছে। তারপর মামুনকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে, তুমি একা কেন? আর তোমার প্রিন্সটা কোথায়? আসলে আমি তো শহরে নতুন উঠেছি কাজিনের বাসায়। আমার প্যারেন্টসরা তো এখানে থাকে না, তাই একাই এসেছি। আচ্ছা ঠিক আছে। এই মামুন, তুই ওকে সবার আগে স্যারের রুমে ঢোকানোর ব্যবস্থা কর। মামুন আকাশের কথা মতন সেই মেয়েটাকে সবার আগে স্যারের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আর তারা দুজন বাহিরে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ এই প্রিন্সিপালের রুম থেকে চেঁচামেচির আওয়াজ কানে আসে। আর তার একটু পরে সেই মেয়েটা কান্না করতে করতে বেরিয়ে আসে। আকাশ মেয়েটাকে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে, কান্না করছো কেন? আসলে স্যার আমায় ঝাড়ি দিয়ে বের করে দিয়েছে,
প্যারেন্ট না নিয়ে আসায়। কি? এই মামুন চল তো। এই মেয়ে, তুমি চলো আমার সাথে। কোনো কথা বলা ছাড়াই মেয়েটার হাত চেপে ধরে তাকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমায় দেখে বলল, কি হয়েছে আকাশ, হঠাৎ এমন তেড়ে ফুরে আমার রুমে প্রবেশ করলে যে? স্যার, এই মেয়েটাকে ঝাড়ি কেন দিয়েছেন আপনি? মেয়েটা তার প্যারেন্ট নিয়ে আসেনি তাই। ওর সমস্ত কিছু ওকে করেন, ওর গার্ডিয়ান আমি। আকাশ, কি সব বলছো তুমি? কি কথা একবার বললে কানে শুনতে পান না মনে হয়, হ্যাঁ? নাকি কানের পর্দা পরিষ্কার করানোর ব্যবস্থা করব? আকাশ, তুমি এমন বেয়াদবের মতো আচরণ করছো কেন? প্রিন্সিপালের কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। আর আমার একবার মেজাজ খারাপ বা রাগ উঠলে শরীর নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়। তারপর হুট করে গিয়েই প্রিন্সিপালের কলার চেপে ধরলাম। এই বেটা স্যার, এই মেয়েটার সমস্ত কিছু ওকে কর, না হয় তোকেই কিন্তু আমি ওকে করে দেব। মনে রাখবি, এই মেয়ে আমার কিছু লাগে। আকাশের কথা শুনে প্রিন্সিপাল স্যার ঘাবড়ে যায়। আর তার থেকে বড় কথা, আকাশের রাগ দেখে মেয়েটা আকাশের হাতে ভয়ে পিছন থেকে চেপে ধরে। আচ্ছা আচ্ছা, করছি আমি, প্লিজ তুমি আমার কলারটা ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতন বেঁচে গেলি। তবে হ্যাঁ, একটা কথা, মেয়েটার যাতে কোনো রকমের সমস্যা না হয় তোর এই কলেজে, তাহলে কিন্তু বেয়াদবির লিমিট আমি পার করে দেব। না না, মেয়েটার কোনো সমস্যা হবে না কলেজে। মেয়েটাও আকাশকে ছেড়ে দেয়। হ্যাঁ, চললাম আমি। আর এই মেয়ে, তোমার নামটা কি জানো? আমার নাম দিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার সমস্ত কিছু স্যার ওকে করে দিবে। তুমি কাজ শেষ করে একটু বাইরে এসে দেখা করো আমার সাথে। আচ্ছা। তারপর আমি আর মামুন বাইরে চলে আসলাম। তার একটু পর এই মেয়েটা কাজ শেষ করে বাইরে আসলো। তারপর তাকে ইশারা করে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে আসতেই কেমন যেন একটা পাগল করা স্মেল নাকে ভেসে আসলো। সাথে সাথেই মেয়েটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আনলাম, আর হুট করেই তার কপালে একটা চুমু এঁকে দিলাম। এই দৃশ্য দেখে মেয়েটা আর মামুন দুজনেই হা করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় পড়ে গেলাম দুজনের সামনে। আরে আকাশ, টেনশন নিস না, আমি কিছু দেখিনি। মামুনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটাকে কি বলবো এখন আমি? তাও কিছু একটা তো বলতে হবে। আসলে দিয়া, সরি, আমি কোনো একটা মোহে পড়ে গিয়েছিলাম। দিয়া আকাশের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিয়া, তুমি কি রাগ করলে? না, রাগ করিনি। তাহলে ঠিক আছে, দেখি আমার পাশে বসো। তারপর দিয়া আমার কথা মতন আমার পাশে এসে বসলো। আমার ভিতরে কিছু একটা প্রবল গতিতে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কি সেটা বুঝে উঠতে পারছি না। তবে ভিতরে যত কিছুই হোক না কেন, উপরে আমি পুরোপুরি ফিট। আচ্ছা দিয়া, তোমার বাসা কোথায়? আমার বাসা গ্রামে। আমি পড়াশোনার জন্য আমার এক আত্মীয়র বাসায় উঠেছি। ওকে, যাক ভালোই। তবে শোনো, কলেজে কোনো ঝামেলা হলে আমায় জানাবে, না হয় আমার নাম বললেই সব ঝামেলা মিটে যাবে। কিন্তু তুমি আমার নাম জানো তো? জি জানি, আপনার নাম আকাশ। প্রিন্সিপাল স্যার তখন আপনার নাম বলায় জেনেছি। হ্যাঁ, আমার নাম আকাশ। আচ্ছা, স্যার কবে থেকে কলেজে আসতে বলেছে? আগামীকাল থেকে। ঠিক আছে, সময় মতো চলে এসো। আর আমার নাম্বারটা তোমাকে দিচ্ছি, কোনো সময় দরকার পড়লে আমায় ফোন দিও। আচ্ছা, এবার কি আমি যাব? হ্যাঁ, যাও। মেয়েটা আমার থেকে নাম্বার নিয়ে সোজা চলে গেল। আমি মেয়েটার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি। কিন্তু অবাক করা বিষয় ঘটল তখন, যখন আমি মামুনের দিকে তাকালাম। মামুন আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কিরে মামুন, তোর আবার কি হলো? আকাশ, মেয়েটা এই অল্প সময়ের মাঝে তোর ভেতরে শক্ত করে গেঁথে গিয়েছে মনে হচ্ছে। আমি কিছু জানি না রে। না জানিস বললে তো হয় না আর, কারণ নিজের চোখে তো দেখলাম যে ছেলে কোনোদিনও কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজকে একটা মেয়েকে চুমু পর্যন্ত খেয়ে ফেলছে। শুধু তাই নয়, মেয়েটা ভালো মন্দ ও খোঁজও নেওয়া হচ্ছে আবার। আরে মামুন, কি শুরু করলি বলতো? হ্যাঁ, সত্যি বললে মানুষ চেতে যায়। থাক, আর কিছু বলবো না। হ্যাঁ, তুই আর কিছু না বললেই ভালো। তারপর মামুন চুপ হয়ে গেল, আর তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে।
ফোনটা হাতে নিতেই দেখি ছোট ভাই আরাফাতের ফোন। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কিরে, হঠাৎ এই অসময় ফোন দিলি যে? কিছু হয়েছে নাকি? না ভাই, তেমন কিছু না, তবে বিশাল একটা জিনিস হাতে লেগেছে। কি? ভাই, যে ছেলেগুলো আপনাকে মারতে এসেছে তারা মাস্তান নামক একটা গ্যাংয়ের ছেলে পেলে। কিন্তু অবাক করা বিষয় হলো কেউ তাদেরকে হায়ার করেছে আপনাকে মারার জন্য। আর যে হায়ার করেছে সে একটা মেয়ে। আমি সেই মেয়েটা সম্পর্কে খোঁজ লাগিয়েছি, কিন্তু কোনো খবরই বের করতে পারিনি। তবু এটুকু বের করতে পেরেছি মেয়েটা নাকি অনেক বড় মাফিয়া, যার ধরা ছোঁয়ার কাছে যেতে হলে নাকি 1000 বছর লেগে যাবে। আরাফাতের মুখে এসব কথা শুনে থতমত খেয়ে গেলাম। হঠাৎই একটা মেয়ে আমায় মারার জন্য এরকম উঠে পড়ে লেগেছে কেন? আমি তো কারোর তেমন কোনো ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এসব বিষয় নিয়ে। আচ্ছা ভাই। আর ওইদিকে ছেলেপেলের কি খবর? হ্যাঁ ভাই, ভালোই। যাক, ভালোই হলো। আচ্ছা শোন, এখন ফোন রাখলাম, পরে কথা বলবো না তোর সাথে। তারপর ফোন রেখে দিলাম। আর ফোন রাখতেই মামুন জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আরে আরাফাত খবর দিল আমায় যে ছেলেপেলেগুলো মারতে এসেছিল তাদেরকে নাকি কে কন্ট্যাক্ট দিয়েছে। আর যে কন্ট্যাক্ট দিয়েছে সে নাকি একটা মেয়ে। কি সাংঘাতিক ব্যাপার। আরে বাদ দে এখন ওসব কথা, আর চল এখন এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ চল, আমি বসে যাব। তারপর দুজনের আড্ডা শেষ করে উঠে গেলাম, আর দুজনেই বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে কিছু কাপড় চোপড় অপরিষ্কার ছিল, সেসব ধুয়ে মুছে শুকাতে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিকেলবেলায় ঘুম থেকে উঠে কাপড়গুলো এনে লন্ড্রিতে পাঠিয়ে দিলাম। এমন টুকিটাকি কাজ করতে করতেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব। ঠিক তখনই থানার ওসি ফোন দিল আমায়। আকাশ ভাই, আপনি একটু আর্জেন্ট থানায় এসে দেখা করুন, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আচ্ছা স্যার। আজকের কলেজ শেষ, তাই আবার বাসায় ঢুকে ব্যাগটা রেখে ঘর তালা দিয়ে বাসা থেকে বের হলাম। তারপর সোজা থানার পথে রওনা হলাম। হঠাৎই মাথায় আসলো যে দিয়া আজকে কলেজে আসবে, আর আজকেই তার প্রথম দিন। তারপর মামুনকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত, বল। আজ হয়তো কলেজে আসা হবে না, তুই একটু দিয়াকে দেখে শুনে রাখিস, কারণ আজকে তার প্রথম দিন, তার যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তুই সেসব নিয়ে চিন্তা করিস না, আমি কলেজের সামনেই আছি, আমি সবটা দেখছি। মামুনের সাথে কথা শেষে আকাশ ফোন রেখে দেয়। আকাশ থানার উদ্দেশ্যে রওনা হয়, আর এদিকে মামুন দিয়ার জন্য অপেক্ষা করছে। দিয়া আসতেই মামুন তাকে কলেজের ভিতরে দিয়ে আসে, আর সবাইকে কড়াভাবে বলে দেয় যে দিয়াকে যেন কেউ কোনো ধরনের বিরক্ত না করে, কারণ সে আকাশের কলিজা। মামুনের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ মামুনকে চিনেই না। তখন মামুন আবার বলে, কথাটা একবার বলেছি, এই একবারে যেন সবার কানে ঢোকে, না হয় পরের বার শোনার জন্য কেউ আর সেই অবস্থায় থাকবে না। মামুনের কথায় সবাই বিষয়টাকে নিজের ভিতরে ফিট করে নেয় যে এই মেয়েকে কোনো রকমের প্যারা দিলে জীবন হারাতে হবে, কারণ যেই ছেলে পুরো ক্লাসের সামনে এমন উঁচু গলায় কথা বলতে পারে সে মানুষও খুন করতে পারবে। অন্যদিকে মামুন তাদের বলে ক্লাস থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। এদিকে আমি থানার ওসির সাথে এখনো বসে বসে কথা বলছি। ঠিক তখনই দিয়ার নাম্বার থেকে আমার কাছে ফোন আসে, আর সেটা দেখে আমি চমকে উঠি। কিরে, হঠাৎ কি কারণে দিয়া ফোন দিল? না, ফোনটা রিসিভ করেই। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ ভেসে আসলো। ফোনের ওপাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ শুনে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। এই দিয়া, কি হয়েছে? আপনি কোথায় তাড়াতাড়ি কলেজে আসেন, আমার আপনাকে প্রয়োজন। আচ্ছা আমি এখনই আসছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। ব্রেকের সময় আমি কলেজ থেকে একটু বের হয়েছিলাম, তখনই হুট করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে আসে আর আমার সাথে অসভ্যতাম শুরু করে। শুধু তাই নয়, সেখানের একটা ছেলে আমার ওড়নার টান দিয়ে ধরে বলে আমার শরীর নাকি তার চাই। দিয়ার মুখে এই সমস্ত কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায় সাথে সাথে। তখনই ওসির সামনে থেকে উঠে হাঁটা দিলাম। আকাশ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমি আপনার সাথে পরে কথা বলবো এইসব বিষয় নিয়ে।
তারপর সাথে সাথে ওসি স্যারের সেখান থেকে বের হয়ে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেতে যেতে মামুনকে ফোন দিলাম। হ্যালো মামুন। আরে আকাশ, আমি এখনই তোকে ফোন দিতাম। দেখে নাকি কিছু ছেলে উত্ত্যক্ত করছে কলেজের বাইরে। তো তুই কোথায় ছিলি? আরে তুই তো জানিস, এই যে তুই কলেজে না থাকলে আমার ভালো লাগে না, তাই আমি দিয়াকে তার ক্লাসে ঢুকিয়ে দিয়ে সবাইকে তার বিষয়ে বলে দিয়েছি। পরে আমি কলেজ থেকে বের হয়ে যাই, আর কলেজ থেকে বের হওয়ার আগে একটা ছোটো ভাইকে বলেও দিয়ে এসেছিলাম যাতে করে দিয়ার কোনো সমস্যা না হয়। আর সে আমাকে ফোন দিয়ে সেই সব ছেলের কথা বলল। আচ্ছা তুই যেখানে আছিস না কেন তাড়াতাড়ি করে কলেজে আয়, আমিও আসতেছি। তারপর ফোন রেখে দিয়ে সোজা কলেজে পৌঁছাতেই দেখি মামুনও গাড়ি থেকে নামছে মাত্রই। তারপর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে মামুনকে নিয়ে কলেজের ভিতরে চলে গেলাম। ঠিক তখনই মামুনের ঠিক করা সেই ছোট ভাইটা এসে বলল, ভাইয়া, ছেলেগুলো নাকি আপুর সাথে অনেক অসভ্যতম করছে। তুই চিনিস ওই ছেলেগুলোকে? আসলে ভাইয়া, আমি তখন সেখানে ছিলাম না, তাই তাদেরকে দেখিনি। আচ্ছা দিয়া কোথায়? ওই যে ভাইয়া, দিয়া আপু প্রিন্সিপালের রুমে বসে কান্না করছে। আমি এবং প্রিন্সিপাল স্যার অনেকবার আপুকে জিজ্ঞাসা করছি ছেলেগুলোর ব্যাপারে, কিন্তু আপু কোনো কিছুই বলছে না, শুধু বসে বসে কান্না করছে। মাথার রক্ত পুরো টকবক করছে। তারপর তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি দিয়া বসে বসে কান্না করছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে ফুফিয়ে কান্না করে দিল। এই দিয়া, প্লিজ প্লিজ শান্ত হও, আমি এসে গেছি। তুমি কি ওই ছেলেগুলোকে চেনো? দিয়া ফুফাতে ফুফাতে আকাশকে বলে, না, আমি চিনি না। আচ্ছা তুমি শুধু এতটুকু বলো যে ছেলেগুলো তোমার সাথে অমনটা করে কোন দিকে গিয়েছে? তারা আমার সাথে অসভ্যতামি করে কলেজের ভিতরেই ঢুকেছে। দিয়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে ছেলেগুলো আমার কলেজেরই ছেলে পেলে। দিয়া, তুমি তাদেরকে দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ। এই মামুন, কলেজের গেটটা আটকে দিয়ে আয়। আর দিয়া, তুমি আমার সাথে চলো। তারপর দিয়াকে সাথে নিয়ে প্রতিটা ক্লাসের ছেলেপেলেকে দেখাতে লাগলাম। পুরো কলেজের ক্লাস বন্ধ হয়ে গিয়েছে আমার জন্য। দিয়াকে সাথে নিয়ে সমস্ত সেকশন ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে অনার্স দ্বিতীয় বর্ষের কক্ষে ঢুকতেই দিয়া আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই যে ছেলেপেলেগুলো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে গিয়ে সব কয়টা ছেলেপেলের কলার ধরে ক্লাসরুমের বাইরে নিয়ে আসলাম। মামুন দুইটাকে ধরে নিয়ে এসেছে। আমি নিচ থেকে আসার সময় হাতে করে একটা কাঠের টুকরো নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে এলো পাথারি মারতে শুরু করলাম সব কয়টা ছেলেকে। সারা কলেজ পুরো থমকে গিয়েছে আমার মায়ের দেখে। মারতে মারতে ছেলেগুলোকে আধমরা করে ফেলেছি। সব কয়টার হাত মুখ ফেটে রক্ত পড়ছে, কিন্তু আমার রাগ যেন কোনোভাবেই থামছে না। আমি মেরেই চলছি ছেলেগুলোকে, আর অন্যদিকে ছেলেপেলেগুলো ষাঁড়ের মতো চেঁচাচ্ছে আর মাপ চাচ্ছে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তোদের ভুলের গোষ্ঠী মারি বলে ধ্রুম করে একটা বাড়ি দিয়ে একটাকে বেহুশ করে ফেললাম। আর ঠিক সেই সময় কলেজের স্যাররা এসে পিছন থেকে আমায় ঝাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি ছেড়ে দাও ছেলেগুলোকে। কে শুনে কার কথা? আমার কলিজায় তারা আঘাত করেছে, তাদেরকে তো আজকে আমি ছাড়ছি না। আমার মায়ের রেশ এখনো মেটেনি, কিন্তু স্যাররা আমায় পেঁচিয়ে ধরায় আমি আর মারতে পারছি না। তাই এক ঝটকা দিয়ে স্যারদের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর আবার মারতে শুরু করলাম। সবাই আমার রাগ দেখে ভয়ে কাতর হয়ে আছে। স্যাররাও আমাকে আর আটকাতে না পেরে ভয়ে আমার থেকে দূরে সরে যায়। আর ঠিক সেই সময় দিয়া এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে, আর আমি সাথে সাথেই শান্ত হয়ে যাই। স্যাররা সবাই দিয়ার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে। আমার ভিতর কেমন যেন একটা অন্য ধরনের তুফান বইছে। একটু আগে দিয়ার জন্য ছেলেগুলোকে কি মারটাই না দিলাম, নিজেকে প্রেমিক পুরুষ মনে হচ্ছে। তবে যাই হই হব, আগে মেডিসিন খেয়ে নেই। মামুন, সিগারেট দিতেও থাকলে একটা। এখন সিগারেট খাবি তুই? হ্যাঁ, কোনো সমস্যা না, এনে সিগারেট, আর আমি একটু আসছি। মামুন পকেট থেকে সিগারেট বের করে দিয়ে কোথাও যেন উধাও হয়ে গেল, আর আমি সেটা হাতে নিয়ে জ্বালিয়ে টানতে শুরু করলাম। কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম দিয়া আমার ঘাড়ে নিজের উষ্ণ ঠোঁটজোড়া দিয়ে স্পর্শ করছে। দিয়ার এমন আচরণ দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার।
কারণ এই জীবনের প্রথম কেউ আমার শরীরে স্পর্শ করছে। সে এবার আমার কাঁপুনিটাকে আরো বাড়িয়ে দিল, আমার ঘাড়ে চুমু খাওয়া আরম্ভ করলো। দিয়া, কি করছো? আপনার সিগারেটের ধোঁয়ায় আমার অনেক সমস্যা হচ্ছে, তাই সমস্যা দূর করতে আমি আমার কাজ করছি। মানে কি দিয়া? মানে হলো আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাই আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনার ঘাড়ে স্পর্শ করছি। এতে করে আপনার শরীরের স্মেলটা নাকে আসছে, আর সিগারেটের ধোঁয়াটা তার মতন হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। দিয়ার কথা শুনে হা হয়ে গেলাম। মেয়েটা সত্যিই আস্ত একটা পাগলি। তাড়াতাড়ি সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলাম, আর সেও আমাকে তার হাত দুটি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর তাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়াগুলো নিজের করে নিলাম। তৎক্ষণাৎ মনে পড়লো আমি কলেজের গণ্ডিতে দাঁড়িয়ে আছি। সাথে সাথেই দিয়াকে ছেড়ে দিলাম, আর ঠিক সেই সময় মামুন আমাদের দিকেই আসছে। কিরে, কোথায় গিয়েছিলে? আরে বাইরে গেছিলাম একটু। আচ্ছা শোন না, নতুন যারা অ্যাডমিশন নিয়েছে সেখান থেকে একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে রে। এই যে দেখ, দূর থেকে মেয়েটার একটা ছবি তুলে এনেছি। কই দেখি, দেখা। মামুন ফোনটা এগিয়ে দিয়ে সেই মেয়েটাকে দেখাচ্ছে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর তো মেয়েটা। দোস্ত, এখন কি করবে বলতো? কি করবি আর, ভালো লাগলে প্রপোজ করবি। কি বলছিস এসব? তো কি করবি তুই? তোর কি অন্য কোনো? তারপর দিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। মামুনও চলে গেল। আমি গাড়ি থেকে নামতেই দেখি বাসার সামনে কয়েকজন ছেলে পেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে মনের মধ্যে একটা বাড়ি খেলো। কিরে, ছেলেগুলো কারা? না, গিয়ে দেখি। আরেকটু সামনে যেতে দেখতে পেলাম আরাফাত ঘরের দরজায় বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। কিরে, হঠাৎ তুই এখানে? আর ছেলেপেলেগুলোকে? ভাই, একটা জিনিস দেখাতে এসেছি আপনাকে। আর ছেলেগুলো আমাদের দলের এই ছেলে পেলে, কিছুদিন আগে আমাদের গ্রুপে জয়েন হয়েছে। ও আচ্ছা, তা কি দেখাবি দেখি। আরাফাত পকেট থেকে ফোনটা বের করে আমার হাতে দিয়ে বলে, ভাই, ছবিটা দেখেন। এই ছবির মেয়েটাই নাকি সেই মাফিয়া মেয়েটা যে আপনাকে মারার জন্য ছেলেগুলোকে সুপারি দিয়েছে। আরাফাতের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটার দিকে তাকাতেই বড়সড় একটা শট খেলাম। ও আল্লাহ, এটা কি করে সম্ভব? এটা তো সেই মেয়ে যাকে মামুন পছন্দ করে, যার ছবি সে আমাকে আর দিয়াকে দেখিয়েছিল। আরাফাত, তুই কি শিওর এটাই সেই মেয়ে? ভাই, তথ্য তো সেমনটাই পেলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা সেই মাফিয়া মেয়েটা না। তবে আবার সন্দেহের তালিকা থেকেও বের করতে পারছি না, কারণ এই মেয়ের পিক মামুন এনে দেখালো, আবার সেই মেয়ের সাথে মাফিয়া মেয়েটার সংযুক্ত। সবকিছুই কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা আরাফাত, তুই না বলছিলি যে সেই মাফিয়া মেয়েটার ধারে কাছেও যাওয়া সম্ভব না, কিন্তু এখন তোরা এত সহজে এই মেয়েটার পিক পেলি কোথায়? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু ভাই খবরে তো মেয়ের পিকই দিল। ভালো করে দেখ, কোনো ভুল মেয়ের পিক দিয়েছে কিনা। ভাই, সেটা কি করে সম্ভব? যে আমাদের জন্য সবসময় কাজ করে, যে আমাদেরকে সবসময় সমস্ত রকমের তথ্য দেয়, সে মানুষটা আশা করি আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে না। তাও ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, মেয়েটার বিষয়টা আমি দেখছি, কারণ মেয়েটা আমার চোখের সামনেই চলাচল করে বা করতে হবে। ওকে ভাই। আরাফাতরা চলে গেল, কিন্তু আমার ভিতরে এখনো সেই জিনিসটাই ঘুরপাক খাচ্ছে যে আরাফাত যার ছবি দেখালো সেই মেয়েটাই কি সেই মাফিয়া? না, এর উত্তর আমার জানা নেই। তবে একটা জিনিস বলতে পারে যে এই মেয়েটাই যদি সেই মাফিয়া হয়, তাহলে মামুনকে সতর্ক করতে হবে আমার। কিন্তু সে না জানি আমাকে আবার ভুল বুঝে বসে। ধুর, কিছুই যেন ভাবতে পারছি না আর। যা হবে পরে দেখা যাবে, আগে নিজের মাথা ঠান্ডা করি। তারপর বাসায় ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। সাথে সাথে ঘুম চলে আসলো। গোসল, খাওয়া দাওয়া সমস্ত কিছুই রসতলে গিয়েছে। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর গায়ে একটা শার্ট গায়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর বের হওয়ার পর মামুনকে একটা ফোন দিয়ে পার্কে আসতে বললাম। তারপর আমি বাসা থেকে বের হয়ে সোজা পার্কে চলে আসলাম।
আর সেখানে গিয়ে দেখি মামুন আগে থেকেই হাজির। কিরে, তুই কখন আসলি? আরে একটু আগে আসলাম। আচ্ছা মামুন, তোর যে মেয়েটাকে ভালো লেগেছে তার সম্পর্কে কিছু জানিস কি? আরে না, তেমন কিছু জানি না, তবে তার নাম আর তার বিষয়ের টুকরে কিছু জানতে পেরেছি। মেয়েটার নাম হলো ফাহা, আর সে নাকি অনেক চুপচাপ স্বভাবের একটা মানুষ, কোনো ছেলের সাথেই নাকি সে মিশে না। আর তার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর তার নামটা যেমন সুন্দর, তার চাল চলনও তেমন সুন্দর। আমার যে করেই হোক ফাহাকে চাই, ওকে আমি নিজের বউ বানাবো। মামুনের কথা শুনে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ ওর বিষয়ে যা জানি তা মামুনকে বললে তার মনটা খারাপ হয়ে যাবে। আর তাছাড়া সে আমায় ভুলও বুঝতে পারে যে তার ভালো আমার সহ্য হয় না। যাই হোক, ওকে এখন কিছুই বলা যাবে না, কারণ এখনও আমি পুরোপুরি শিওর জানি না যে এই মেয়েটাকে। আগে আরও আমার মাথা ব্যথা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি কোনো ঝামেলা না করলেই হয়। আচ্ছা হয়েছে, এবার পাগলামো বন্ধ করুন। আর আমি কোনো ঝামেলা টামেলাতে নাই, আর ঝামেলা করতে চাইলেও তো করতে পারবো না, কারণ আপনি আমায় আস্ত গিলে খেয়ে ফেলবেন। শুধু গিলে খাবো না, সেদিন একদম জোর করে তোকে নিজের করে নেব। দুনিয়ার মহলে আর আসতে দেব না। বাপরে বাপ, কি সিরিয়াস টাইপ মানুষ আপনি। হ্যাঁ, আমি অনেকটা সিরিয়াস। আচ্ছা এবার ক্লাসে যাও, অনেকটা সময় নষ্ট হয়েছে কথা বলে। তোমার ক্লাসও হয়তো শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর দিয়া ক্লাসে চলে গেল, আর অন্যদিকে আমি আমার মতন করে ক্লাসে চলে আসলাম। সবাই আমাকে ক্লাসে দেখে চুপ হয়ে গেল। আমার ক্লাসের স্যার এখনো আসেনি। তারপর আমি স্বাভাবিকভাবে একটা টেবিলের উপর বসে পড়লাম। তার কিছু সময় পর মামুন আসলো। সে এসে আমার পাশেই বসলো। দুজনে একটু কথা বলে স্যারের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটলো। স্যার ক্লাসে চলে এসেছে, আর এসে ক্লাস নিতে শুরু করলো। আজকে অনেকটা ক্লাস করেছি, আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মামুন, আজকের মতো এখানেই ক্লাস শেষে, আজকে আর ক্লাস করব না। আচ্ছা চল, আমিও বেরিয়ে যাব। শেষ ঘন্টা না করে মামুনের সাথে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বের হয়ে মামুনকে বললাম, মামুন চল তো দিয়ার ক্লাস থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, এই সুযোগে আমিও ফাহাকে দেখতে পারবো। তারপর মামুনকে নিয়ে দিয়ার ক্লাসের সামনে চলে আসলাম। আর দিয়া আমাকে দেখতে পেয়েই ক্লাস না করে সকলের সামনে ব্যাগ হাতে নিয়ে চলে এলো। এই দিয়া, ক্লাস করবে না? না, আমি ক্লাস করব না। এই মেয়ে, আর 1 ঘন্টা বাকি আছে ক্লাস শেষ হতে, ক্লাসটা শেষ করে বের হও। দিয়া হঠাৎ করেই সকলের সামনে চেঁচিয়ে ওঠে, এই যে আমি বলেছি না যে আমি আর ক্লাস করব না। এই দিয়া, এত হাইপার হচ্ছ কেন তুমি? কারণ আমার এখন আর ক্লাস করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি আমাকে ক্লাস করতে জোর করছেন, তাই হাইপার হয়েছি। ও কি করবে এখন? কি করব আর, আপনার সাথে বসে বসে ভালো কিছু মুহূর্ত কাটাবো। দিয়ার কথা শুনে ভিতরে লাড্ডু ফুটার মতো অবস্থা। আচ্ছা ঠিক আছে স্যার, দিয়াকে আমার সাথে নিয়ে গেলাম। দিয়াকে নিয়ে আমাদের বাসার অবস্থানে চলে এলাম। মামুনও আমাদের সাথেই এসেছে। দোস্ত, মেয়েটাকে দেখতে পেলি? না রে, তাকে তো ক্লাসে কোথাও দেখিনি। তখনই দিয়া বলে, কারণ সে আপনার আসার 1 ঘন্টা আগে ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। ও আচ্ছা, কিন্তু কোথায় গিয়েছে? কে জানে কোথায় গিয়েছে, হয়তো বাসায় যাবে গেলে, না হয়তো কলেজেই থাকবে। কিন্তু তাকে তো আমরা কলেজের বাইরে দেখতে পাইনি। তাহলে হয়তো বাসায় চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। মামুন ফাহাকে দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে। আরে মামুন, তুই মন খারাপ করিস না। ভালোবাসার মানুষ কখনো এত সহজে ধরা দেয় না। দেখবি একসময় তুই ঠিকই তাকে নিজের করে পাবি। জানি না রে কি আছে কপালে, তবে মেয়েটা আমার কলেজে গেতে গিয়েছে। মামুনকে কি বলে যে সান্ত্বনা দেব জানি না, তবে মন থেকে শুধু দোয়াই করছি যে সেই মেয়েটা যেন ভালো হয়, আর মামুনের সাথে যেন তার সমস্ত কিছু সঠিকভাবেই হয়। কিন্তু বর্তমানে মামুনের চেহারাটা পুরো আধার হয়ে আছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তখন মামুন বলে ওঠে,
আকাশ তোরা থাক, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চল আমরাও আজকে বাসায় চলে যাব। কিন্তু শোন, কালকে সেই মেয়েটা যদি কলেজে আসে, আমি তোর বিষয়টা দেখব। তুই ভালো করেই জানিস যে আজ পর্যন্ত কোনো কাজে আমি ফেল হইনি, সো তোর ব্যাপারেও হব না। ধন্যবাদ বন্ধু। তারপর সবাই সবার মতন করে বাসায় এসে গেলাম। দিয়াকে তার বাসায় পাঠিয়ে দিয়ে মামুন আর আমি যে যার মতো বাসায় চলে আসলাম। এদিকে আমি বাসায় আসতেই দরজার নিচে একটা খাম চোখে পড়ল। কে যেন একটা খাম আমার দরজার নিচে রেখে গিয়েছে। কৌতূহল করে সেটা হাতে ওঠালাম। সেটা হাতে নিয়ে বুঝতে পারলাম খামটার ভেতরে কোনো একটা কিছু আছে। তারপর খামটা খুলতেই দেখি ভাঁজ করা একটা সাদা কাগজ। কৌতূহলটা যেন আরও বেড়ে গেল। কাগজের ভাঁজটা খুলে দেখি কিছু লেখা আছে কাগজটাতে। কোনো কিছু না ভেবেই লেখাটা পড়তে শুরু করলাম। চিঠি। আপনি যাকে আপন ভাবছেন সে আপন নয়। মনে রাখবেন, বিকেল বেলায় সূর্য মেঘের আবরণে ঢেকে গেলে পরের দিন সকালে সেই সূর্যই আবার নতুন রূপে আকাশে উদিত হয়। তারপর আর কিছুই লেখা নেই। লেখাটা পড়ে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ লেখাটা আমাকে ইঙ্গিত করেই লেখা হয়েছে। তাই আমি বুঝে ফেলেছি। তাড়াতাড়ি করে কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। তারপর চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকে সোফায় গা ছেড়ে দিয়ে বসে পড়লাম। মাথাটা ভো ভো করছে, মনে হচ্ছে যেন নিজের ভেতরেই ঘূর্ণিঝড় বইছে। অনেকটা সময় সোফাতে বসেই কাটিয়ে দিলাম। অতঃপর দেয়াল ঘড়িটার দিকে নজর পড়তেই দেখি ঘড়ির কাঁটা 2টা ছাড়িয়ে গিয়েছে। তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে রুমে আসলাম এবং তারপর খাবার খেতে খেতে মাথায় আসলো আরাফাতের কথা। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আরাফাতকে ফোন লাগিয়েছি। হ্যাঁ ভাই বলেন। শোন, আমার কেন জানি মনে হচ্ছে মাফিয়া মেয়েটা আমার খুব নিকটে। তুই সেই মেয়েটার সম্পর্কে একটু ভালো করে জাস্টিফাই কর। আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম। কিন্তু আমার মনের ভিতরে বাড়ি খাচ্ছে অন্য কিছু নিয়ে। আমার মনে হয় না যে সেই ফাহা মেয়েটাই মাফিয়া। ধুর, এসব নিয়ে আর ভাবতে পারছি না। মাথায় আর চাপ না নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় মামুনের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিরে মামুন, হঠাৎ ফোন দিলি যে? তোর সাথে একটু জরুরি কথা ছিল। তুই এখন কোথায় আছিস? কোথায় থাকবো আবার, বাসায় আছি। আচ্ছা, রেডি হয়ে শপিং মলে চলে আয়। ওকে। তারপর ফোন রেখে দিয়ে রেডি হয়ে শপিং মলে চলে আসলাম। আর সেখানে গিয়ে দেখি মামুন চোখ মুখ কালো করে বসে আছে। কিরে, কি হয়েছে রে? আকাশ, আসলে আমার কাছে একটা মেইল এসেছে। সেখানে কে যেন 2 বাক্যের কিছু একটা লিখে পাঠিয়েছে। কি সেটা? সেখানে লিখে আছে, ভাবিয়া করিবে কাজ, না হয় হয়ে যাবে দের। আপনাকে যাই হোক সাধারণ ভাবতেছেন, সে আসলে ভয়ঙ্কর এক রক্তচোষার। এই লেখাটা কে যেন মেইল করেছে। এটার মানে কি আকাশ? মামুনের মেইলের 2টা শব্দের বাক্য শুনে ভেতরটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কারণ এই 2 শব্দের বাক্যটার অর্থটা আমার জানা। মামুন, আসলে কেউ আমাদেরকে অনেক সতর্ক করতে চাচ্ছে যে আমরা হয়তো কোনো বড় সড়ো বিপদে ফাঁসতে চলেছি। তাই কেউ একজন আমাদেরকে আড়াল থেকেই বাঁচাতে যাচ্ছে। কি সব বলছিস আকাশ? আমি সত্যিই বলছি, কারণ তোকে মেইল করেছে আর আমাকে দিয়েছে চিঠি। এই সমস্ত কিছুর পিছনে একজন আছে, আর সে হচ্ছে মাফিয়া মেয়েটা। আর সেই মাফিয়া মেয়েটাই হয়তো আমাদের আশেপাশে ঘোরঘোর করছে আমাদেরকে মারার জন্য। আর আমরা তাকে ভালো মনে করে তার সাথে চলাফেরা করছি। তাই কেউ একজন আমাদেরকে সতর্ক করতে চাচ্ছে। আকাশ, সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুই এসব নিয়ে টেনশন করিস না। তুই শুধু ফাহার বিষয়টা নিয়ে ভাব, বাকি সমস্ত কিছু আমি সামলে নেব। আরে, ওরকম মাফিয়া মেয়ের মতো কত শত মেয়ে আসছে আর গেছে, কোনোদিনও কেউ কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না। তো খামোকা টেনশন না করাই ভালো। আর যদি কিছু হয় সেটা সামনে দেখা যাবে। আকাশ, তাও টেনশন হচ্ছে রে। একদিকে ফাহাকে নিয়ে টেনশন, অন্যদিকে সেই মাফিয়া মেয়েটা। আরে বেটা, কিসের অত টেনশন তোর? হ্যাঁ, তুই চিল মার না। সেই মেয়েটার সাথে আমার পালা পড়বে। আর ফাহার বিষয়টা কালকেই ক্লিয়ার করে দেবো আমি, ঠিক আছে? এবার তো মাথা থেকে চাপটা কমা।
আচ্ছা যা, বাদ দিলাম সমস্ত কিছু। এবার কি অর্ডার করব বল। যা খুশি কর। আচ্ছা। মামুন তার নিজের মতন খাবার অর্ডার করলো। তারপর দুজন মিলে খেয়ে দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম। তখন রাত বাজে 8টা। তারপর সেখান থেকে দুজন দুজনের মতন চলে আসলাম। আমি বাসায় পৌঁছাতেই আরাফাত ফোন দিল। ভাই, অনেক বড় একটা জিনিস বের করেছি। কি? ভাই, যার ছবি দেখিয়েছি সে মাফিয়া মেয়েটা না। কেউ জেনে বুঝে আমাদেরকে গোমরাহ করার জন্য এই মেয়ের পিক দিয়েছে। এখানে মাফিয়া মেয়েটা অন্য কেউ। ইন্নালিল্লাহ, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা মাফিয়া মেয়েটার খোঁজ লাগানোর চালু কর, আর আমি আমার মতন কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখি দিয়া কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। দিয়া, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও তাই? হুম। আচ্ছা চলো ভিতরে চলো। তারপর দিয়াকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং আমাদের সেই বসার প্লেসটাতে বসে পড়লাম। দিয়াকে আজ কেন জানি খুশি খুশি লাগছে, কিন্তু আমার ভিতরে সেই মেয়েটাকে নিয়ে জটলা পেকে আছে। এই যে আপনার চোখ মুখ কালো কেন? আরে না, এমনিতেই। আমার তো মনে হয় না যে এমনিতেই, আমার তো মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আরে না, বললাম তো। আচ্ছা ঠিক আছে, না হলে নাই, এবার দেখি, আমায় জড়িয়ে ধরে বসুন। হঠাৎ এমন পাগলামো করার মানে? পাগলামো কোথায় করছি? হ্যাঁ, আমি আমার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরতে চেয়েছি, এটাতে পাগলামো কোথায়? দিয়ার কথাটা শুনে তালা লেগে গেল। মেয়েটার মনে হয়তো আমার জন্য জায়গা হয়ে গিয়েছে, কিন্তু সে স্থির নেই। সে নিজেই আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই দেখি ফাহা নামক মেয়েটা আসছে, আর তার পিছনে পিছনে মামুন। দিয়া, আমাকে ছাড়ো তো একটু, আমি ফাহার সাথে একটু কথা বলবো মামুনকে নিয়ে। দিয়া আমার কথা শুনে আমাকে ছেড়ে দিল, আর তারপর আমি সেখান থেকে উঠে ফাহার কাছে চলে গেলাম। এই যে ফাহা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু বিশ্বাস করুন আমার মনের অবস্থা ভালো নেই। কিছু একটা নিয়ে অনেক ঝামেলায় আছি। যদি কিছু মনে না করেন তাহলে কথাটা কালকে বললে হয় না? ফাহার কথা শুনে থতমত খেয়ে গেলাম। আমি কি বলতে চাচ্ছি সেটা সে জানলো কি করে? মাথায় কিছুই খেলছে না, তাও নিজেকে স্বাভাবিক রেখেই বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বলবো। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা তারপর চলে গেল, আর তখনই মামুন এসে হাজির। দোস্ত কি বললো রে? তেমন কিছুই বলেনি, আর বলবেই বা কি করে, কারণ আমি তো তোর কথা তাকে বলেইনি। কারণ তার নাকি আজকে মন খারাপ, তাই সে কালকে শুনবে বলে বলেছে আমাকে। ও আল্লাহ জানে কি রিয়াকশন আসে ওর। মামুন, তুই নিশ্চিন্তে থাক। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সে কিন্তু তোর বিষয়ে অলরেডি খবর পেয়ে গিয়েছে, কারণ তার হাবভাব দেখে সেটা আমি বুঝে নিয়েছি। সেটা কি করে জানলো? কি করে জেনেছে সেটা আল্লাহ মালুম, তবে সে যে জেনেছে সেটা আমি শিওর। আকাশ, এখন কি হবে আল্লাহ জানে। কি আর হবে, সে তোর বউ হবে। আকাশ, তুই ঠাট্টা করছিস এখনো? আরে ঠাট্টা না, সত্যিই বললাম। সত্যি হলে তো ভালোই। আচ্ছা চল এবার ক্লাসে যাওয়া যাক। তারপর সবাই সেখান থেকে উঠে যে যার মতন ক্লাসে চলে গেলাম। আজও প্রায় অনেক কয়টা ক্লাস করেছি, তবে শেষের ঘন্টাটা আর করিনি। শেষের ঘন্টা না করে আমি আর মামুন কলেজের বাইরে একটা খালি জায়গায় এসেছি। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎই দেখি সেদিন কলেজে যেই ছেলেগুলোকে আমি মেরেছিলাম দিয়ার জন্য, সেই ছেলেগুলো আরও সাথে অনেক ছেলে পেলে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে এবং সবার হাতেই লাঠিচোটা। ছেলেগুলোকে দেখে আমি মামুনকে বললাম, মামুন তাড়াতাড়ি জায়গা ত্যাগ কর এখান থেকে। কিন্তু কেন? কারণ এখানে একটা বড় সড় ঝামেলা হবে। তুই তাড়াতাড়ি জায়গাটা ত্যাগ কর, আমি এদিকটা দেখছি। না, আমি তোর ছেড়ে কোথাও যাচ্ছি না, যা হবে দেখা যাবে। তুই আসলে একটা ঘাওড়া মামুন। হ্যাঁ, যা বলার বলতে পারিস। আমি মামুনকে আর কিছু না বলে
তাড়াতাড়ি করে আরাফাতকে মেসেজ করে বলে দিলাম। অন্যদিকে ছেলেপেলেগুলো আসতে আসতে আমার কাছেই চলে আসলো। তারা এসেই আমার আর মামুনের উপর প্রহার করতে শুরু করে। অনেক কয়জন ছেলেপেলে তাদের, আর এদিকে আমি আর মাত্র মামুন। কিন্তু আমরাও কম না, আমরা প্রতিঘাত করতে শুরু করলাম। ঠিক সেই সময় হঠাৎ করেই ফায়ারিং এর আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথেই সবাই স্টপ হয়ে গেল। চোখ পাকিয়ে চারপাশ দেখতে লাগলাম। চোখের সামনে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেই না পিছনে ফিরেছি তখনই দেখি প্রায় শতাধিক ছেলেপেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে। সবার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। আমি তাদের দেখে থতমত খেয়ে গেলাম, কারণ এত ছেলেপেলে তো আমার না, আর আমার হলেও আরাফাতকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় তাদের ভিতর থেকে দিয়া আর ফাহা নামক মেয়েটা সামনে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে আমার। তখন ভাবতে লাগলাম, কে এই দিয়া আর ফাহা? থ হয়ে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। অন্যদিক থেকে দিয়া হাতে একটা স্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। দিয়ার কর্মকাণ্ড দেখে ভিতরটা যেন মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে। দিয়া আকাশের দিকে এগিয়ে যাচ্ছে হাতে হকি স্টিক নিয়ে। দিয়ার কাণ্ড দেখে আকাশে 12টা অলরেডি বেজে গিয়েছে, কিন্তু তবুও সে নিজেকে স্ট্রং রাখার ট্রাই করছে। দিয়া হকি স্টিক হাতে নিয়ে আকাশের শরীরে থাম করে একটা বাড়ি বসিয়ে দেয়, আর আকাশ সাথে সাথে চোখ অফ করে ফেলে। কিন্তু দিয়া বাড়িটা আকাশকে না মেরে মাটিতে মারে। আকাশ চোখ খুলতেই দেখে সে ঠিকঠাকভাবেই দাঁড়িয়ে আছে, আর দিয়া তার সামনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কিরে পাগল, ভয় পেয়েছো বুঝি? আকাশের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সে রবটের মতন দাঁড়িয়ে আছে। এই পাগল, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমায় মারবো না, আমি মারবো তাদেরকে যারা তোমায় মারতে এসেছে। তারপর দিয়া সেই লাঠিটা নিয়ে সেই ছেলেগুলোকে উড়াধুরা মারতে শুরু করে। ছেলেপেলেগুলো দিয়ার এত বিশাল দলবল দেখে প্রতিঘাত করার মতন দূর সাহসও করতে পারছে না। দিয়া সব কয়টা ছেলেকে মারতে মারতে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। সব কয়টা ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দিয়া আজ যেন কোনো হিংস্র পশুর রূপ নিয়েছে। আর অন্যদিকে সবাই দিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশ, যে কিনা আগের দিয়ার সাথে এখনের দিয়াকে কোনোভাবেই মিলাতে পারছে না। সে শান্তশিষ্ট একটা মেয়ে হিসাবে দিয়াকে চিনত, আর সে দিয়াই কিনা ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে চলে এলো। দিয়ার এমন রূপ দেখে তার মনের ভিতরে খালি একটা জিনিসই বাড়ি খাচ্ছে, যে এই দিয়াকে। আর ঠিক সেই সময়ই দিয়া ছেলেগুলোকে মেরে রক্তাক্ত অবস্থায় এসে আকাশের সামনে দাঁড়ায়। অপরদিকে ঠিক একই সময় আকাশের ছেলেপেলে চলে আসে। তার ছেলেপেলেকে দেখে আকাশের বুকে একটু সাহস আসে। যদিও সে একা লড়াই করতে ভয় পায় না, কিন্তু এখানে তো লড়াই না, সে কারোর ভয়ঙ্কর রূপ দেখছে। আকাশের নীরবতা দেখে দিয়া বলে ওঠে, কি হলো, এতটা ঘাবড়ে গেছো কেন? দিয়া, কে তুমি? জানতে চাও কি আমি? হ্যাঁ। আমি সেই মাফিয়া যে কিনা তোমায় মারার জন্য লোক পাঠিয়েছিলাম। দিয়ার মুখে এমন কথা শুনে আকাশ থতমত খেয়ে যায়, আর অন্যদিকে আকাশের ছেলেপেলেরাও ক্ষিপ্ত হয়ে যায় দিয়ার উপরে। দিয়ার মুখে এসব কথা শুনে আরাফাত বলে ওঠে, ভাই, এদের সব কয়টাকে আজ এখানে মেরে দাফন করে দেব। আরাফাতের কথার প্রতি উত্তরে দিয়া বলে, এই ছেলে, এই ভুল কখনো করতে যাস না। আমায় মারতে এসে উল্টো তোরাই মারা পড়বি। দিয়া, তাহলে আমার সাথে এভাবে ছলনা করার মানে কি? আর যদি আমাকে মারারই হতো তাহলে এভাবে ছলনা না করে আমাকে মেরে ফেললেই তো পারতে। এই ছেলে, একদম চুপ। তোর ওই মুখ যেন আর একটা বাজে কথাও না শুনি। আর আমি এখন কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, আমি তোকে মারতে চেয়েছিলাম, কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে নাকি তুই বাড়াবাড়ি করেছিস। আর তাছাড়া দেশের অনেক কয়জন নেতাও নাকি তোর জন্য কিছু করতে পারে না। তাই তারা সবাই মিলে প্ল্যান করে তোকে মেরে ফেলার। তাই আমাকে পাঠিয়েছে তোকে মারার জন্য। কিন্তু আমি জানি যে তোরও অনেক ক্ষমতা আছে। তুইও চাইলে আমার সাথে বরাবরের মতো টক্কর দিতে পারিস, বা আমায় মেরেও ফেলতে পারিস ব্যতিক্রম হলে। কিন্তু আমি এমন কোনোটা ঝামেলা চাই না, কারণ আমি যেদিন প্রথম এই কলেজে আসি সেদিন তুই আমার চোখের পানি মুছে দিয়ে আমার কপালে চুমু খেয়েছিস। আমি যেদিন এই কলেজে আসি সেদিন তুই আমার জন্য স্যারের সাথে লড়াই করেছিস। শুধু তাই নয়, তুই আমার জন্য আরো অনেক কিছুই করেছিস। তোর জন্য সেদিন আমি ন্যায় বিচার পেয়েছি।
তুই আমার জন্য সেই ছেলেগুলোকে মেরেছিস, তো আমি মানুষটা তোর সাথে বেইমানি কি করে করি? তবে হ্যাঁ, আমি তো বললাম যে তোকে আমি মারতে চেয়েছি, কিন্তু সেটা তোকে না জেনে না শুনে। কিন্তু যখন জানতে পেরেছি যে আমার জন্য যে দুনিয়ার সমস্ত প্রকার সমস্যার মুখোমুখি হতে পারে, আমি তাকেই মারতে চেয়েছি। সেদিন আমি এই সমস্ত কিছু বাতিল করে দেই, কারণ তুই মানুষটাকে মারা আমার পক্ষে সম্ভব না। কারণ এমন একটা মানুষকে আমি কখনোই মারতে পারবো না। আর মারতে পারবো কি করে? আমিও যে তোকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসার মানুষকে কি করে কেউ মারতে পারে নাকি? দিয়ার কথা শুনে হাজার বোল্টের একটা শট খেলাম। দিয়ার কথাগুলো শুনে যেন আমার সমস্ত শরীর পাথরের রূপ ধারণ করে নিয়েছে। এত বড় ঝটকা আমি এই জীবনে প্রথম খেলাম। কি হলো, কথা বলছো না যে? দিয়া, তুমি কি সত্যি বলছো এসব? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আমি আমার কলিজার গায়ে কোনোদিনও হাত দিব না। দিয়ার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সাথে সাথে এক টান দিয়ে দিয়াকে নিজের বুকে নিয়ে নিলাম। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি দিয়াকে, আর দিয়াও আমার বুকে মাথা রেখে চুপটি করে পড়ে আছে বুকের মাঝে। আর অপরদিকে আমার চোখ জোড়া দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। তখন দিয়া আমার চোখ থেকে অশ্রু পড়তে থেকে বলল, এই আকাশ, প্লিজ কান্না করিও না। তুমি কান্না করলে আমার ভালো লাগবে বলো? দিয়া, এটা তো সুখের কান্না। আচ্ছা দিয়া, তুমি কি আমার সেই আগের দিয়ার মতন হয়ে যাবে? হ্যাঁ, আমি একদম তোমার সেই আগের দিয়ার মতন হবে না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে আর সকলকেই বলে দেই, কান খুলে সবাই শুনে রাখুন। এই আকাশ আমার প্রিয় বান্দা। ওর দিকে কখনো যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে তার 12টা আমি বাজিয়ে দিব। সে যত বড় বাপের বেটা হবে না হোক, বুক ফেরে কলিজা বের করে হাতে নিয়ে নিব একদম। দিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ফাহা নামক মেয়েটা আকাশ আর দিয়ার দিকে এগিয়ে এসে বলে, কি ভুল? ম্যাম, আমি আপনার অগোচরে একটা কাজ করেছি, যেটা হলো আমি যখন জানতে পারি আপনি যাকে মারতে এসেছেন সেই লক্ষ্মী ভাইয়াটা, তখন আমি ওনাকে সতর্ক করার জন্য ওনার বাসায় কয়েকটা চিঠি দিই, যাতে করে তিনি সতর্ক হয়ে যান আর আপনার হাত থেকে বেঁচে যান। কিন্তু আমি জানতাম না যে আপনি ওনাকে ভালোবাসেন আর মারার প্ল্যান বাতিল করেছেন। কি, তুই আমার লোক হয়ে ওর পক্ষ নিয়েছিস এতদিন? ম্যাম সরি, আসলে বিশ্বাস করুন ভাইয়াটা মানুষের ভালো করতে গিয়ে বড় বড় নেতাদের কাছে খারাপ হয়েছে। শুধু তাই নয়, ওনার জন্য এই কলেজে কোনো নারী গঠিত সমস্যা হয় না। আমি যখন ওনার এইসব কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি বা দেখেছি, তখন তিনাকে আর সাপোর্ট না করে পারলাম না। ফাহা, তুই আমার সাথে বেইমানি করার ফল স্বরূপ মৃত্যু ডিজার্ভ করিস, কিন্তু এই জন্যই তোকে মারলাম না বা বেঁচে গেলি। যে তুই যাই করিস না কেন, সবটাই আমার প্রিয় মানুষের জন্য করেছিস। ম্যাম প্লিজ, আপনি আমার উপর রাগ করে থাকবেন না। না, তোর উপরে আমার কোনো রাগ নেই, কিন্তু একটা অর্ডার পালন করতে হবে আমার। কি সেটা ম্যাম? আমার কলিজার একজন বন্ধু আছে, যার নাম মামুন। ওই যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে, উনি তোকে ভালোবাসে। ম্যাম সেটা আমি আগেই জেনেছি। তাহলে আর দেরি কিসের? যা গিয়ে সব কিছু ঠিকঠাক করে নে। দিয়ার কথা শুনে ফাহা লজ্জায় লাল হয়ে আছে। এই যে লজ্জা পাওয়ার কিছু নাই, যা বলেছি গিয়ে সেটা কর। আর আপনারা সবাই যে যার মতন চলে যান। যাদেরকে মেরেছি তারা এভাবেই পচে মরুক। আকাশ, তুমিও তোমার ছেলেপেলেকে চলে যেতে বলো। আচ্ছা। এই আরফাত, তোরা সবাই চলে যা, তোদের সাথে আমার পরে কথা হবে। আচ্ছা ভাই। তারপর সবাই সবার মতন করে চলে যায়। এদিকে আমি আমার ছেলেপেলেগুলোকে চলে যেতে বলি। অন্যদিকে দিয়ার কথা মতন ওর ছেলেরাও চলে যায়। আর এদিকে আমি দিয়াকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করি। তারপর আমাদের বসার স্থানে গিয়ে দুজনে মিলে বসে বসে গল্প করতে শুরু করি। এই যে আকাশ সাহেব,
আমি না সরি, আপনাকে আমার সমস্ত সত্যি আগেই বলা উচিত ছিল। দিয়ার কথা শুনে আবারও থতমত খেয়ে গেলাম, কারণ মেয়েটা মিনিটে মিনিটে তার রূপ পরিবর্তন করছে। এই দিয়া, তুমি না একটু আগে আমায় তুই আর তুমি করে বলেছিলে, কিন্তু এখন হঠাৎ করে আপনিতে চলে আসলে কেন? আরে বলছি না যে আমি আপনার আগের সেই দিয়া হয়ে যাব, তাই আপনি করে বলছি। এই পাগলি মেয়ে, তার কোনো দরকারে নেই। হ্যাঁ, তুমি আগের মতন হয়ে যাও, কিন্তু তাই বলে তুমি বলে ডেকো, কারণ তোমার মুখে আপনি থেকে তুমি শুনতেই বেশি ভালো লাগে। তাই বুঝি? তাই। আচ্ছা দিয়া, তোমায় একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমাকে মারতে এসেও মারলে না, এতে কি তোমার ক্ষতি করবে না ওরা, যারা তোমায় আমাকে মারার জন্য ঠিক করেছে? ইস, বললেই হলো নাকি? হ্যাঁ, ওরা কি জানে যে আমার কলিজার কত পাওয়ার? ওরা কি জানে যে আমায় মারতে হলে তাদেরকে বিশাল একটা শক্তিশালী বটগাছ কাটতে হবে, যে বটগাছটা আমাকে ভালোবাসা দিয়ে বেষ্টন করে রেখেছে? দিয়ার কথা শুনে শরীরটা নাড়া দিয়ে উঠল খুশিতে। দিয়া, সত্যিই তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। দিয়া আর আকাশ কথা বলছে নিজেদের মতন। ঠিক সেই সময় মামুন আর ফাহা মিটমিট করে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসে। কিরে বেটা মামুন, ফাহাকে পেয়ে আজকে অনেক খুশি মনে হচ্ছে। যাক, তোর খুশিতেই আমরা খুশি। আচ্ছা আয়, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেই। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকে। এই আড্ডার মাঝেই কেটে গেল একটা বছর। আজ আকাশ আর মামুনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। দিয়া আর ফাহা খুশিতে আত্মহারা যে তাদের প্রিয় মানুষগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ঠিক সেই জায়গাটাতে বসে আজ সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই বসাতেই আকাশ আর মামুন তাদের প্রিয় মানুষকে বিয়ে করে নেওয়ার প্ল্যান সাজিয়ে ফেলে। আগামী সপ্তাহে তাদের বিয়ে। দুই বন্ধুই একই দিনে বিয়ে করবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। দিয়ার পরিবার থেকে তার মা আসে, যিনি কিনা দিয়ার পরিবার। তার পরিবারে আর কেউ নেই। অপরদিকে ফাহার পরিবার থেকে তার মা আর মামা আসে বিয়েতে। তারও পরিবার অনেক ছোট। মামার বিয়ে হয়ে গিয়েছে, তিনি বউ নিয়ে আলাদা থাকেন, আর ফাহার আম্মু একাই থাকেন। আগে ফাহাও একসাথে থাকতো, কিন্তু তাদের পরিবারের অবস্থা খারাপ হওয়ায় ফাহা দিয়ার সাথে যোগ দেয়, আর দিয়াও পরিবার চালাতে এই পন্থা অবলম্বন করে। দেখতে দেখতে দুই বন্ধুর বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর আকাশ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে দেখে সারা বাড়ি অন্ধকার। সে দিয়াকে ডাক দেয়, কিন্তু দিয়া কোনো সারা শব্দ করে না। দিয়ার সারা শব্দ না পেয়ে হাতিয়ে হাতিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই কেউ একজন চাকু নিয়ে আকাশের পেটে ঢুকিয়ে দেয়। আকাশ সাথে সাথে চেঁচিয়ে ওঠে, আর সাথে সাথেই রুমের বাতি জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার কলিজা। অবাক হয়ে গেলাম রুমের অবস্থা দেখে, কারণ রুমটা পরিপূর্ণভাবে সাজানো, আর সামনে দিয়া, ফাহা, মামুন সবাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাগল, ভয় পেয়েছো বুঝি? আমার পেটে কে যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। আরে পাগল, ওটা খেলনার ছুরি ছিল। কি? হ্যাঁ বলে দিয়া আর বাকি সবাই হেসে দেয়। দিয়া, তুমি আমার বার্থডে সম্পর্কে জানো কি করে? ও মা, এটা কি কথা? যাকে ভালোবাসি তার জন্মদিন সম্পর্কে জানবো না, এটা কেমন করে হয়? দিয়ার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এতটাই আত্মহারা হয়েছি যে দিয়াকে সবার সামনেই জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। আর তখনই মামুন বলে ওঠে, ভাই তুই থাম, আগে আমরা বের হয়ে যাই, কারণ আমাদেরও তো আজকে বাসের কর। পরে তুই যা করার করিস। যা ভাগ ফাহাকে নিয়ে। মামুন আর ফাহা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে চলে যায়, আর আমি এদিকে দিয়াকে আদর করতে শুরু করি। দিয়া আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। শুধু তাই নয়, আমার পাঞ্জাবি খামচে ধরে রেখেছে সে। কিন্তু আমি দিয়াকে আদর করা বাদ দিয়ে কোলে উঠিয়ে নিলাম। তারপর তাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। দিয়া তো লজ্জায় শেষ। সে ভালো করেই বুঝতে পেরেছে যে এখন কি ঘটবে তার সাথে, তাই সে লজ্জায় মুখ বালিশে লুকিয়ে রেখেছে। কিন্তু আমার রোমান্টিক পাঠক পাঠিকাগুলোর লজ্জা শরম কিছুই নেই, তাই তারা এখনো হা করেই তাকিয়ে আছে সমস্ত কিছু দেখার জন্য।
ভাই, এরপর কিছুই বলা যাবে না। ভাগেন সবাই, বউ আমার, ইতিহাসও আমি রচনা করব। কিন্তু মাঝে আপনার এভাবে বাধা দিলে তো ইতিহাস রচনা করতে সমস্যা হবে। তাই বলে কি এবার সবাই উল্টো রাস্তা ধরে কেটে পড়ুন। সো হ্যালো লিসেনার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো গল্পটা মনোযোগ সহকারে এতগুলো সময় নিয়ে শোনার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো একটা রোমান্টিক স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।